হিয়ারিং এ চূড়ান্ত হয়রানির অভিযোগ, বেশ কয়েকটি জায়গায় দীর্ঘ লাইন, চূড়ান্ত হয়রানি হচ্ছে। এসআইআর নিয়ে আজকে যা পরিস্থিতি, শেষ দিনে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে চূড়ান্ত হয়রানি মানুষের হচ্ছে, সেরকম খবর আসছে। দীর্ঘ লাইন এবং সবচেয়ে বড় কথা, আপনারাও দেখেছেন, যারা পরীক্ষা করছেন তারাও বলছেন এমন কিছু ব্যাপার নয়, হয়তো স্পেলিং বানানের এদিক ওদিক মানে কোনো ছোটখাটো বিষয়, তাই জন্য এত বেশি সংখ্যক মানুষকে ডাকা হয়েছে। ফলে সারা এসআইআর অবৈজ্ঞানিক প্রসেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপির কথায় যেভাবে বাংলার মানুষের উপর অভিশাপের মতো চাপিয়ে দিল ইলেকশন কমিশন, ঠান্ডা মাথায় সময় নিয়ে এসআইআর করতে পারত, করলো না। তাই সেই আতঙ্কে যে পদ্ধতিতে করলো, নাম্বার দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখবো, বহু লোক আতঙ্কে উদ্বেগে মারা গেলেন। বিএলওরাও চাপে, অনেকে মৃত্যু হলো, মৃত্যুর মিছিল বাংলায় এবং হয়রানি। এবং আজ এখনো পর্যন্ত যেটা শেষ তারিখ বলে চিহ্নিত আছে, বিভৎস লাইন, হয়রানি, সকাল থেকে লোক দাঁড়িয়ে একটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। সেটা হচ্ছে যে আজকের যে সময়সীমা শেষ, এখন দেখা যাচ্ছে প্রচুর জায়গায়, প্রচুর জেলায় এখনো পর্যন্ত যে শুনানির কাজ শেষ হয়নি। বিজেপি বলছে এটা কমিশনের বিষয়, তবে কমিশন রাজ্য সরকারের কর্মচারীদের মাধ্যমে কাজ করাচ্ছে এবং সে কারণে অসহযোগিতা চূড়ান্ত ভাবে করা হচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি। ভিত্তিহীন অভিযোগ করছে, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। তার কারণ সবকিছুর সময় তো একটা মিনিমাম, আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। তো সেটা দিয়ে সময় গুণ ক্যালকুলেট করলেই তো বেরিয়ে যাচ্ছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। একজন বৈধ ভোটারের নাম আমরা কোনো ছুতো, কোনো হয়রানি করিয়ে আমরা এই বাদ দিতে দেব না, দেব না, দেব না। হয়রানির প্রচুর অভিযোগ যেমন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিংলি কলকাতাতেও সংখ্যালঘু এলাকাতে অন্যান্য জায়গাতেও একাধিকবার শুনানিতে আসতে বলা হচ্ছে, এক একবার এক এক রকম ডকুমেন্ট চাওয়া হচ্ছে, এমনকি কেউ মানুষ তো বলছেন, আপনাদের সব ক্যামেরার সামনেই তো বলছেন মানুষ, যা কতবার কত ডকুমেন্ট দেবো, এলাকা ভিত্তিতে বাছাই করে করে নির্দিষ্ট অংশকে, এবং অন্য জায়গায় অনেক জায়গাতেই একজন মানুষকে বলা হচ্ছে এই তথ্য আনো, তিনি আনছেন, তাকে এবার বলা হচ্ছে এবার ওইটা আনো। এমন ভাবে হয়রান করা হচ্ছে যাতে অসম্পূর্ণ রেখে তার নামটা ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া যায়, পরে নাগরিকত্ব নিয়েও টানাটানি হবে। এই চূড়ান্ত চক্রান্তটা, এই যে বিজেপি বলেছেন 1 কোটি বাদ দেবো, 1.5 কোটি বাদ দেবো, দিতে পারছে না। তার কারণ এখানে যে মৃত্যু এবং স্থানান্তরিত, সেগুলো তো স্বাভাবিক, কিন্তু বিজেপি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে এত বাদ দিতে হবে, এত কোটি। একজন রোহিঙ্গা তো আজ সারাদিনে পাওয়া যায়নি। এই যে লাখ লাখ রোহিঙ্গাকে আমরা বাদ দেবো ভোটার লিস্টে, এখনো পর্যন্ত এসআইআর এ একজন রোহিঙ্গার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে ধরতে পারেনি নির্বাচন কমিশন। ফলে তাদের চাপ যাচ্ছে বিএলওদের উপর বা অফিসারদের উপর, আরো কাটো, আরো কাটো, আরো কাটো। সেই কারণে এই ইনকমপ্লিট করে রাখছে, আর বারবার বারবার একই লোককে 30 বার করে হয়রানি করে নতুন নতুন সমস্ত কথা বলে তাদেরকে হয়রান করা হচ্ছে। যখন হয়রানি এবং একাধিকবার যে ঠিকভাবে কাজ হচ্ছে না, কমিশন সূত্রে জানা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত তালিকায় বাদ করতে পারে প্রায় 63 লক্ষের নাম। এবং এগুলো তো বিজেপির পুরো অ্যাসাইনমেন্ট অনুযায়ী হচ্ছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার। 1, কোনো বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। 2, কোনো অবৈধ ভোটারকে রাখা যাবে না। অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে ভোটার লিস্টে এখানে বসিয়ে দেবে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে যেসব করেছে, আমরা সেসব এখানে অ্যালাউ করব না। অর্থাৎ বৈধ একজনও ভোটারকে বাদ দেওয়া যাবে না।
এবং অবৈধ বা অন্য রাজ্যের কোনো ভোটারকে এখানে ডুপ্লিকেট করে আমাদের এখানে কপি পেস্ট করে ঢুকিয়ে দেওয়া যাবে না। এর উপর দাঁড়িয়ে গোটা লড়াইটা। এই 63 লক্ষের মধ্যে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি নাম বাদ করার সম্ভাবনা রয়েছে পড়তে চলেছে কলকাতায়, এবং সবচেয়ে কম নাম বাদ পড়তে চলেছে পূর্ব মেদিনীপুরে, যেটা বিরোধী দলনেতার গড় বলে এখনো অব্দি পরিচিত। এবং এটা কোথাও কি রাজনীতি করা হচ্ছে? পুরোটাই রাজনীতি করা হচ্ছে, গোটাটাই রাজনীতি করা হচ্ছে, পুরোটাই রাজনীতি। এসআইআর এর এই পদ্ধতি হঠকারী, অদূরদর্শী, অবৈজ্ঞানিক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদ্ধতিটাই মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুর মিছিল এবং হয়রানি, গোটাটাই রাজনীতি। তবে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটাটার উপর নজর রেখেছেন, কি দাঁড়ায় সেই অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নেবেন, দলকে নির্দেশ দেবেন শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে আবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি বলছেন মাইক্রো অবজারভারদের সই জাল করা হচ্ছে এবং সেগুলো করছে তৃণমূল। সেই সঙ্গে বলছেন যে সিও দপ্তর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া চলে যাবে কয়েকদিনের মধ্যে। দেখুন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি ওরা বুঝতে পারছেন বিজেপি গোহারা হারতে চলেছে, সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা। ফলে যতই করো হামলা, বিজেপিও বুঝে গেছে আবার হাতছাড়া বাংলা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন নানা ধরনের ছুতো, নানা ধরনের নাচতে না জানলে উঠোন বাঁকা, এখন ওইসব চলছে। শিপিং কর্পোরেশন প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এই এখন যেখানে সিও দপ্তর রয়েছে এখানে নিরাপত্তার অভাব বোধ তারা করছিলেন, তার জন্যই শিফট করা হচ্ছে। তো এখন যে ওখানে দপ্তর রয়েছে নির্বাচন অফিসারের, তো এটা কি 7 দিন আগে হয়েছে না এটা দীর্ঘদিন ধরে ছিল? আমি আবার বলছি, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো প্রথমেই ওখানে অন্য জায়গায় করলেন না কেন? কে বারণ করেছিল? তবে সুকান্ত মজুমদার বলেছেন, বামেদের অবস্থান নিয়ে বলেছেন, ওদের 3 মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক, তাকে কখন চুমু খাবে, এই বিষয়টা সুকান্ত মজুমদার কটাক্ষ করে যে বাম কি বলবেন? আমি সুকান্ত মজুমদারকে নিয়ে কোনো কথা এইসব নিয়ে বলবো না। তো উনি একটা দলের নেতা বা মন্ত্রী করেছেন। আসলে সিপিএম ব্যাপারটা এখন সর্বস্তরে একটা রসিকতায় প্রমাণিত হয়েছে। আসলে 34 বছর নাকি ক্ষমতায় ছিল। মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় তারা মোটামুটি কমরেড মোহাম্মদ সেলিমকে তো সিপিএম এর রাজ্য সম্পাদক মনে হয় না, মনে হয় রাষ্ট্রসংঘের মহাসচিব। তো এখন সেখানে একা লড়ার মুরদ নেই। বামফ্রন্ট মানে এমনি 7-8টা দলের জোট, তারপরে কখনো কংগ্রেসকে ডাকাডাকি করছে, কখনো হুমায়ুনের সঙ্গে হোটেলে যাচ্ছে, কখনো মিমের পেছনে ছুটছে, কখনো নওশাদকে হচ্ছে। ফলে একটা 34 বছর নাকি যারা ছিল, তো তারা একেবারে সম্পূর্ণভাবে একটা দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। তো তাকে যে পাচ্ছে সে একটা রসিকতা করে যাচ্ছে, কি করতে, ওদের তো এটা শুনতে হবে। দাদা, রাজ্যে 15 থেকে 20টি বিধানসভার শুনানি আজকের মধ্যে শেষ করা সম্ভব নয়। জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক চিঠি লিখতে চলেছে যে পিছতে পারে। প্রশাসনিক বিষয় আমার দল দেখছে, শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, ওই বিষয়ে কোনো মন্তব্য করবো না। বাদুড়িয়া ব্লকে গতকাল এসআইআর শুনানি নিয়ে গন্ডগোল হয়, ভিডিওকে প্রায় মারধরে পরিস্থিতি হয়। আজ একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং করে লিখেছেন যে এগুলি তৃণমূল কংগ্রেসের উস্কানিতে নেতৃত্বে হচ্ছে। কমিশন এই বিষয়ে গোটা উস্কানিটাই তো বিজেপি দিয়েছে। আপনি মানুষকে বারবার হয়রান করবেন, এক মানুষকে 14 বার ডেকে পাঠাবেন, নামের বানানের একটু এদিক ওদিকের জন্য আপনি তলব করবেন, কাজকর্ম ছেড়ে তাদের শিকড় হারানোর অনিশ্চয়তায় দৌড়ে বেড়াতে হবে, রোজগার ছেড়ে দৌড়তে হবে। একদিকে মৃত্যুর মিছিল, একদিকে হয়রানি, অসুস্থ লোককে নাকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে হলেও আসতে হবে, যে বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না তাকে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো মানুষকে উস্কানিটা তো গোটাটাই বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন দিয়েছে। মানে সেখানে যদি কেউ কোনোভাবে রুষ্ট হয়, আমরা কোনো অশান্তি চাই না, বাট মানুষকে খেপিয়ে রেখেছে তো বিজেপি আর নির্বাচন কমিশন। 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণ কাজ। ইট দেখে নির্মাণ কাজ শুরু করবেন হুমায়ুন কবির। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাবরি যাত্রা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে। হুমায়ুন বলেছেন যে অনেকেই বলছেন হিন্দুকেরা যে এই মসজিদ হবে না, এই বাবরি মসজিদ হবে না, তাই আমাকে এই মসজিদের জন্য
শুরু করতে হচ্ছে নির্মাণ কাজ এবং বাবরির যাত্রাটাও শুরু করতে হচ্ছে আমার কি বলবেন? এই যাত্রা একসময় বিজেপি লালকৃষ্ণ আদবানি করেছিলেন, রথযাত্রা। এবার বিজেপির মডেলে, বিজেপির শিখিয়ে দেওয়া পথেই বিজেপির 2019 সালের লোকসভার প্রার্থী, বিজেপির বি টিমের অন্যতম মুখ হুমায়ুন কবির, তিনি সেই ধরনের কর্মসূচি নিচ্ছেন। যিনি 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন লোকসভায়, যে বিজেপি বলেছিল এক ধাক্কা ওর দো, বাবরি মসজিদ তোড় দো, যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, হুমায়ুন কবির তো 19 সালে তাদের প্রার্থী ছিলেন। তো তখন বাবরি মসজিদের প্রতি তার সম্মান, আবেগ, ভালোবাসা কোথায় ছিল? ফলে বিজেপির হাতে যারা তামাক খাচ্ছে, কিছু ভোটারকে বিভ্রান্ত করার জন্য মুখোশ পরা 2-3 জনকে নামিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এইসব পুতুল সামনে নাচছে, সুতোটা তো দিল্লির হাতে। তো সেই সব এই করে হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে শুধুমাত্র মমতা ব্যানার্জি। প্রত্যেকটা ভোট তৃণমূলে আসবে, আর তৃণমূলের বাইরে একটা ভোট দেওয়ার মানে আপনি ঘুরিয়ে বিজেপির ফাঁদে পা দিচ্ছেন আর বিজেপিকে সমর্থন করছেন। হুমায়ুনের পর এবার মিমের সঙ্গে জোট নিয়ে কথা বলছে সিপিএম। বঙ্গ রাজনীতিতে বিরোধী জোট জল্পনা করলে এখন নয়া সমীকরণ। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি দাবি করেছেন সিপিএম এর বড় নেতা তাদের সঙ্গে আলোচনায় বসার কথা বলছেন। সিপিএম রাজনৈতিক ভিক্ষুকে পরিণত হয়েছে। সিপিএম রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘুরছে। সিপিএম এর একার মুরদ নেই। যত বড় বড় কথা মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, সিপিএম মানে কি? সিপিএম মানে তো বাম ফ্রন্ট, ইতিমধ্যেই একটা জোট। ওদের আবার আর এক জোট লাগে। একা বাম বাম জোটে হচ্ছে না, আরো জোট চাই। কংগ্রেসের পায়ে ধরতে গেছিল, কংগ্রেস সরে গেছে, এখন কংগ্রেস খারাপ। আর আজব সিপিএম, কেরলে কংগ্রেস খারাপ, পশ্চিমবঙ্গে কংগ্রেস ভালো। কেরলের কমরেডরা বলছে কংগ্রেসের বিরুদ্ধে লড়বো, আর এখানে মোহাম্মদ সেলিম ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেস এসো এসো এসো, নওশাদ এসো এসো এসো। হুমায়ুন কবিরের মন বুঝতে গেছিলেন, মন বুঝতে। 14ই ফেব্রুয়ারি আসছে, সেলিম মন বুঝতে ভ্যালেন্টাইন্স ডে কে কাজে লাগাচ্ছে। তো এখন ওই চারদিকে মন বুঝতে যাচ্ছে, হাতে গোলাপ নিয়ে মন বুঝতে ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন কমরেড মোহাম্মদ সেলিম। যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা শুধুমাত্র জেলা শাসকদের দপ্তর থেকেই হবে, এবং যেই জেলা শাসকের প্রশাসনিক বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমার দল দেখছে। তারা শ্রমিক ভট্টাচার্য বলছে যে পশ্চিমবঙ্গ কর্মসংস্থান নেই, একের পর এক গ্রাম পুরুষ শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা থাকতো তাই লক্ষ্মীর ভান্ডার 2,500 টাকা দিত, আমরা ক্ষমতা এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার। ওনারাই তো একটা সময় বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার নেওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তো লক্ষ্মীর ভান্ডারটা চালু করেন, তখন তো বিজেপি বলেছিল ভিক্ষা এসব নেওয়া যাবে না। ক্রমশ বিজেপি শাসিত রাজ্যগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে লক্ষ্মীর ভান্ডার চালু করছে। এত কথা কিসে? এবং বাংলা থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া, এটা কিন্তু তৃণমূলের সময় শুরু হয়েছে তা নয়, যুগ যুগ ধরে চলে আসছে। আমি শ্রমিকবাবুকে একটা কথা বলি, বাংলা থেকে অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ কাজ করতে গেছেন, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি তারা বাংলায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বরং বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুক তাদের রাজ্যের লোক পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে নিতে, ভ্যাকেন্সি হয়ে যাবে, বাংলার লোক ফিরে আসবে। গোটা এসআইআর কাজে ডিএমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে যে একেবারে সরাসরি মুখ্য সচিবকে নিশানা করে, যে মুখ্য সচিব জেলা শাসকদের বলেছে কমিশনের কথা। মুখ্য সচিব একজন দক্ষ আইএএস, বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে তার মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী। তো সেখানে শুভেন্দু অধিকারী বরাবরের মতো নাচতে না জানলে উঠোন বাঁকা, তাঁদের সংগঠন নেই, তারা বুথের BLA 2 দিতে পারেন না, তারা শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে আছেন। তো সেখানে তারা এইসব কুৎসিত বিকৃত অভিযোগগুলো করে যাচ্ছেন। রাজ্য সরকার তার কাজ করছে, ইলেকশন কমিশন তার কাজ করছে, ইলেকশন কমিশনকে বিজেপি ব্যবহার করছে, আমলাদের ভয় দেখাচ্ছে, অফিসারদের ভয় দেখাচ্ছে। সেখানে রাজ্য সরকার যথাযথ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। শুভেন্দু অধিকারী নাচতে না জানলে উঠোন বাঁকা, নিজের ব্যর্থতা বুঝতেই পারছেন, গোহারা হাঁটতে চলেছে বিজেপি, এখন থেকে কাঁদুনি গাওয়া শুরু। এটা নিয়েও তিনি আরো অভিযোগ করছেন যে প্রশাসনের চুরি দুর্নীতির নেতৃত্বে রয়েছেন মুখ্য সচিব। এটা কি পাগল নাকি? একজন মহিলাকে এইভাবে অপমান করছেন। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা করছি। এটা হচ্ছে নাকি?
উনি বাংলার মুখ্যমন্ত্রীকে, মহিলা মুখ্যমন্ত্রী একের পর এক খারাপ ভাষায় আক্রমণ করেছেন। একজন দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তী, বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব, তাকে কুৎসামূলক ভাষা ব্যবহার করে আক্রমণ করে চলেছেন। এরা মহিলাদের সম্মান দেন? নন্দিনী চক্রবর্তী তো রাজনীতিও করেন না, তিনি নিজের দক্ষতায় সরকারি চাকরি এবং একজন দক্ষ আইএএস, তিনি মুখ্য সচিব। কিভাবে বিজেপির বিরোধী দলনেতা এই ধরনের আচরণ করতে পারে? মুখ্যমন্ত্রীকে যা নয় তাই বলে অপমান করবে, মুখ্য সচিব একজন মহিলা, তাকে যা নয় তাই বলে অপমান করছে। আপনারা কেন সংগঠন করতে পারেননি? আপনারা কেন গোহারা হাঁটতে চলেছেন? আমাদের প্রশাসনের শীর্ষে থাকা দুই মহিলাকে আপনারা কেন অপমান করছেন? সেটা হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন। কংগ্রেস সিপিএম এর জোট হচ্ছে না, কেউ মিমের হাত ধরছে তো কেউ আবার হুমায়ুনের হাত ধরে ভাবছে। সার্বিকভাবে বিরোধীদের জোট ভেঙে যাওয়া শাসক তৃণমূল কি সুবিধা পাবে 2026 নির্বাচনে? তৃণমূল কংগ্রেস বিরোধীদের জোট নিয়ে ভাবছেই না। তার কারণ আমরা উন্নয়ন এবং আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, সংহতি এবং সম্প্রীতি, ফলে মানুষ আরো বেশি করে আমাদের ভোট দেবে। প্রত্যেকটা ভোট যত যাচ্ছে আরো বেশি করে মানুষ যে উন্নয়নে সামিল হচ্ছেন, তারা ভোট দিচ্ছেন। ফলে আমরা জানি যে প্রত্যেকটা বুথ, সিট তো পরের কথা, বাংলার প্রত্যেকটা বুথ আমরা মিনিমাম 51% ভোট দিয়ে শুরু করব। সেটা যত দূর যাবে আমরা টার্গেট করব 100%। 51% ভোট দিয়ে তো অন্তত শুরু হবে। ফলে বাকি 49-এ কে কার সঙ্গে জোট করছে, কে কার বাড়ি যাচ্ছে, কে কার হোটেলে যাচ্ছে, কে কার পা ধরছে, কে কার জুতো বালিশ করছে, এটা তৃণমূল কংগ্রেসের সাবজেক্ট নয়। নির্বাচনের আগে জনমত সমীক্ষার জন্য বিধানসভা ভিত্তিক এলাকায় বিজেপি পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়ি আনা হচ্ছে। সমীক্ষা করবে, মানুষজন তাদের অভাব অভিযোগ সমস্যা জানাতে পারবে সেই গাড়ি থেকে। এই নির্বাচনের আগে কে বিজেপি পক্ষ থেকে বিজেপি যে বক্স করছে, প্রথম কথা তো সব জায়গায় রাখবার জায়গা নেই বক্সগুলো, আর যেখানে রাখবার জায়গা আছে সেখানে দিলীপবাবুর লোকেরা গিয়ে বলবে যে এই তৎকাল দলবদলুগুলোর হাতে দল চলে গেছে, এদের মানি না। আর তৎকাল দলবদলুরা বলবে যে পুরনোদের মানি না, ওরা ব্যর্থ। তো এই বাক্সটাতে দেখা যাবে কাঁচের ঘরে বসে ওরা মারামারি করবে। বললে একটা বিষয় সেটা হচ্ছে যে বিজেপির তরফে এটাও বলা হচ্ছে যে তারা আগামী নির্বাচনের জন্য ইস্তেহার তৈরি করতে শুরু করেছে। অশোক লাহিড়ী তার নেতৃত্বে তৈরি হচ্ছে, কাজ চলছে ইস্তেহারে। বঙ্গবিরোধী ইস্তাহার। বিজেপি যদি কোনো ইস্তাহার প্রকাশও করতে যায় সেটা তো বঙ্গবিরোধী। প্রথম বিজেপি সেখানে বলুক 2021 সালে ভোটে হারার পর 100 দিনের কাজ, আবাসের টাকা থেকে শুরু করে স্কিমগুলোতে কত টাকা দিয়েছে, আগে সেই হিসাব দিক, তারপর নতুন প্রতিশ্রুতি দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো শুরু করেছেন তাই নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়া কিন্তু ওদের মানায় না। তো সুতরাং বিজেপির ইস্তাহার বাংলার বুকে ওটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বললে একটা বিষয় হচ্ছে যে যখন এরা যে ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে অবাধ এবং বিরোধীরা আপনাদেরকে আক্রমণ করছে, বিজেপিও আক্রমণ করছে, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরাতে, সেখানে ত্রিপুরা হাইকোর্টের রায় যেখানে বলা হয়েছিল যে স্থির বেতনের নিয়োগ বাতিল করে নিয়মিত বেতনের নিয়োগ চালুর জন্য ত্রিপুরা হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল বিজেপি সরকার ত্রিপুরা। কি বলবেন? এটাই তো আমরা বারবার বলছি, বিচারিতাটা দেখুন। এখানে বলছে রাজ্য সরকারি কর্মচারীদের এই চাই, আর ত্রিপুরাতে যে অর্ডার ছিল তার বিরুদ্ধে আবার সর্বোচ্চ আদালতে তারা আবেদন করতে যাচ্ছে। এরা পুরো সুবিধাবাদী। আমরা খুব খোলসা করে বলছি, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো দিচ্ছেন, তুলনা করে দেখবেন আনুপাতিক শতাংশের হারে অনেক বেশি দিয়েছেন, এবং সঙ্গে পেনশনও দিচ্ছেন। এমন অনেক রাজ্য আছে যারা ডিএ দেয় কিন্তু পেনশন দেয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিএও দিচ্ছেন, পেনশনও দিচ্ছেন। তো এখন যারা এইগুলো নিয়ে এসব মামলা করে অমুক তমুক করতে যাচ্ছেন, এর মধ্যে নতুনত্বের কোনো ব্যাপার নেই। এবার তারা ঠিক করে নিন কি করবেন। তার কারণ হচ্ছে যারা ডিএ পাচ্ছেন, তো তাহলে তারা বলুন যে আমাদের ডিএ বাড়ানো হোক, কিন্তু পেনশনটা অন্য রাজ্যের মতো থামিয়ে দেওয়া হোক। আপনাকে মুখ্যমন্ত্রী ডিএও দেবেন, পেনশনও দেবেন, আর আপনারা সেটা নিয়ে রাজনীতি করবেন, এটা কি করে চলতে পারে? এসআইআর নিয়ে বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, ঠিক সেইভাবে হাইকোর্টে
নিজেদের মেয়ের আইনজীবী হিসাবেও তিনি লড়ুন, এমনটাই ক্ষোভ প্রকাশ করে দাবি জানাচ্ছেন অভয়ার মা বাবা। কারণ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরে অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে খুন হয়েছে তার মেয়ে, এবার হাইকোর্টে মামলা করার দাবি। ওনারা এক একজন মমতা বন্দ্যোপাধ্যায় যা করণীয় তো করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার, পুলিশ 24 ঘন্টার মধ্যে অভয়া ধর্ষণ যে করেছে এবং খুন যে করেছে তাকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অভয়ার বাবা মাই কথা পাল্টাচ্ছেন, তখন তো সিবিআই চাই বলে গেলেন, তো সিবিআই এসে বলে দিল কলকাতা পুলিশ ঠিক তদন্ত করেছে। তো তারপরে আবার কি, তারপরে বিচার হয়েছে এবং 3 টায়ার, একটা হচ্ছে ট্রায়াল কোর্টে বিচার হয়েছে, 2 হচ্ছে হাইকোর্টে বারবার শুনানি হয়েছে, 3 হচ্ছে ওনারা সুপ্রিম কোর্টেও গেছিলেন, সিবিআই এর সমস্ত ওনারা দেখেছেন তদন্তের গতি প্রকৃতি। তারপরে এই বিচার শেষ হয়ে যাবজ্জীবন রায় দিয়েছেন আদালত। আমরা চেয়েছিলাম ফাঁসিও, কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির রায় আসতো, সিবিআই যাবজ্জীবনের রায় এনেছে, কিন্তু অ্যারেস্টটা তো করেছে কলকাতা পুলিশ। তো তারপরে এই এক একদিন এক একটা রাজনৈতিক দলের কথা শুনে অভয়ার বাবা মার এক এক রকম কথা, তাহলে গেছিলেন কেন কলকাতা পুলিশের বিরুদ্ধে? গেছিলেন কেন সিবিআই চাইতে? আপনার সোমবার মনে হবে সিবিআই ভালো, মঙ্গলবার মনে হবে সিবিআই খারাপ, বুধবার মনে হবে বিজেপি ভালো, বৃহস্পতিবার আপনি বিজেপির সঙ্গে হাঁটবেন, শুক্রবার বলবেন না বিজেপি নয়। আপনারা দুঃখ পেয়েছেন, শোকাহত, আপনাদের প্রতি আন্তরিক সমবেদনা আছে, কিন্তু তা বলে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতে নামবেন না। দাদা, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলছে যে বিজেপি আনার সঙ্গে জুমলা রাজনীতি করেছে। যখন আনা হয়েছিল বলা হয়েছিল অন্য রাজ্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তা কোনো কিছুই মানছে না, কোনো কথাই শুনছে না। পরের বিধানসভায় হয়তো আমি নাও ধরতে পারি। সে তো ওনার সমস্যা। বিজেপিকে ওনার তখনই চেনা উচিত ছিল। যদি কেউ বিজেপিকে বিশ্বাস করে তো সেটা তার সমস্যা, বুঝতে পারবে যে বিজেপি বিশ্বাস করা, রাজনৈতিকভাবে ভরসা করার দল নয়। দলীয় নমুনিয়ার ভোটার স্লিপ বিলি করা বন্ধ, এবার থেকে ভোটার স্লিপ ক্ষেত্রে কমিশনের লোগো দেয় ভোটার স্লিপ দিতে হবে, বাধ্যতামূলক করা হবে। এক্ষুনি কোনো মন্তব্য করবো না। আমরা এটা পলিসি সিদ্ধান্তের বিষয়, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই দেখছেন। অন্যান্য সদস্য পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার নতুন তিনি আজকে একটি ঘোষণা করেছে, সরকারি প্রকল্পের কাজে বা পরিষেবা পেতে গেলে যদি কেউ কাটমারি চায় অবিলম্বে আমাদের সম্মানে জানান এবং দলমত নির্বিশেষে কোনো রং না দেখে তৎক্ষণাৎ খারিজ করা হবে। এইটাকে আবার শুভেন্দু অধিকারী কাউন্টার করছেন, জালটাকে পরামর্শ এসব করছে পূর্ব মেদিনীপুর পুলিশের ভাবমূর্তি এবং তারা চেষ্টা, কিন্তু এসব করে লাভ নেই, চোর চুরি খাওয়ানো যাবে। পূর্ব মেদিনীপুরে বিজেপির বিরুদ্ধেই তো গাদাগুচ্ছের অভিযোগ আছে, যে সব পকেটগুলো বিজেপি জিতেছিল পঞ্চায়েত ইত্যাদিতে, তো গতকালও বোধ হয় বিজেপির কে একজন কার বিরুদ্ধে কি সব অভিযোগ করেছে। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুনবাবু যদি এরকম একটা মানুষকে একটা অ্যাক্সেস দিয়ে থাকেন যে আপনাদের যা যা সমস্যা আমাদের তো জানাবেনই যে হেল্পলাইনে, এর বাইরে সরকারি পরিষেবাগুলোর ক্ষেত্রে যদি কারোর কোনো অভিযোগ থাকে তো জানাবেন। তো ভালো কাজ করেছেন পুলিশ সুপার, তো সেখানে নিয়ে এদের অসুবিধাটা কোথায়? তার কারণ হচ্ছে যে বেশি অভিযোগটা বিজেপি থেকেই উঠছে, তাহলে পুলিশ সুপারকে এবার একের পর এক বিজেপি নেতাকেই অ্যারেস্ট করতে হবে, ভয় পেয়ে গিয়ে সব কথা হচ্ছে। দাদা, ঘোষণার পরের দিনই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে, একদম ঘোষণার পরে। কথা দিলে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে, তার পরের দিনই সবাই দেখছেন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অংশ ঢুকতে শুরু করেছে। আজকে বিধানসভা ওদিকে আপনি যদি দেখেন তাহলে বিজেপি দিল্লিতে যেটা প্রতিশ্রুতি দিয়েছিল, এতদিন বিজেপি এসে গেছে সরকারে, বিজেপি কিন্তু লক্ষ্মীর ভান্ডার এখনো কার্যকর করেনি। প্রতিশ্রুতি দিয়েছে, ভোট নিয়েছে, 1 নয়া পয়সা ছাড়েনি বলে অভিযোগ। বিহার এত বড় বড় কথা বলে এককালীন এত টাকা দেব, এখনো মানুষের নানা অভিযোগ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, নিয়মিত দিচ্ছেন, বাড়াবেন বলেছেন, বাড়িয়েছেন, এবার আবার বাড়াবেন বলেছেন, আবার বাড়িয়েছেন। বিধানসভার অধিবেশনের শেষ দিন আজকে তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিত বলছেন যে আর বিধায়ক হতে চাই না, 15 বছর দায়িত্ব পালন করেছি, আর ইচ্ছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলাম, এবারও জানিয়েছি, উনি বলেছেন দেখছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন টিকিটের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত না হওয়া কি অভিনেতার
বিধায়কের বৈরাগ্যের কথা বলছেন? আপনার প্রডিউসারকে বলুন ওনার সংলাপটা পুরোটা পাঠাতে। সব থেকে জরুরি লাইনটা বাদ দিয়ে আপনাকে প্রশ্ন শেখানো হয়েছে। জরুরি লাইনটা হচ্ছে উনি বলেছেন আমি মূলত বয়সের কারণে এটা চাইছি, এবং যেহেতু আমার যতটা পরিশ্রম করা উচিত আমি শারীরিক এবং বয়সের কারণে আমি করতে পারছি না, সেই জন্য আমি কন্টিনিউ করতে চাই না। আপনার প্রডিউসার যখন আমাদের জন্য প্রশ্নটা পাঠিয়েছেন তখন এর আসল উত্তরটাকে একটুখানি চেপে দিয়ে পাঠিয়েছেন, একটু বলে দেন আরে। দাদা যখন এই সুকান্ত হয়রানির কথা বলেছে আজকের শেষ দিনে এফআইআর শুনানিতে, সেখানে সুকান্ত মজুমদার তিনি মন্তব্য করছেন যে সবাই তো স্টেট গভর্নমেন্টের লোক, তাহলে এই হ্যারাসমেন্টের সব রকম দায় ওদেরকে নিতে হবে। তো সুকান্ত মজুমদার কি আগে থেকে জানতেন না যে এসআইআরটা হলে যারা কাজ করবেন তারা কারা? এটা কি উনি আগে জানতেন না? ওনারা কি ভেবেছিলেন মঙ্গল গ্রহ থেকে এটা কাজ করবেন? ওনারা কি কি চাই? কেন্দ্রের নির্বাচন কমিশন দিল্লি থেকে আনতে হবে, কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে আনতে হবে, অমুক অমুক জায়গা থেকে আনতে হবে, অমুক কমিটি অমুক কমিশন অমুক জায়গা থেকে আনতে হবে। শুধু ভোটার লিস্টটা যে বাংলার মানুষ ভোট দেবেন তাদের মনটা জয় করা দরকার, এইটা শুধু সুকান্ত মজুমদার ভুলে গেছে। দাদা বিজেপি বিধায়ক অশোক বিদ্যা তিনি স্পষ্ট দাবি করছেন যে এসআইআর যে হ্যারাসমেন্ট হচ্ছেন মানুষ, তা হচ্ছেন ওর মোটেও তো ভালো, তার কারণ বাংলা ভাষার মধ্যে তো এইটুকু হ্যারাসমেন্ট হতেই পারে, মানে এটা মেনে নেওয়া। উনি ওটা একটু লাইনগুলো গিয়ে বলুন। অশোক দিন্দা উনি দক্ষ ক্রিকেটার বোলার, খুব জোরে বল করতেন। তো এই যে বলছেন না যে হয়রানি হওয়া খুব ভালো, বাংলার স্বার্থে হয়রানি হলে কি হবে, এটা শুধু ওই লাইনটায় গিয়ে একটু কাঁধে হাত দিয়ে বলুন আপনার হয়রানি হচ্ছে খুব ভালো, হয়রানি দারুণ, আপনি তো বাংলা বাঁচাচ্ছেন। এই কথাগুলো মিডিয়ার সামনে না বলে একটু ওই হয়রানি লাইনটায় গিয়ে বলে বোঝালেই তো হয়ে যায়। এক গ্লাস জল নেবেন, একটা ছোট কেক নেবেন আর কাঁধে হাত দিয়ে বলবেন হয়রানি হচ্ছে, দাঁড়িয়ে বাবা খুব ভালো হয়েছে। তো এইটা আপনি হয়রানি লাইনে গিয়ে বলুন। শুভেন্দু অধিকারী বলেছেন যে ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যেই যায় না। একমাত্র রাজ্য আমাদের যেখানে স্পাইনিয়াস অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত আতঙ্কিত এবং দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইল তারা পাঠাচ্ছে। 8,322 দেখুন এখনো পর্যন্ত অবান্তর কথা বলার উপরে কোনো জিএসটি বসানো হয়নি, সেই কারণে বিরোধী দলনেতা তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে যেদিন যা মনে হয় ঘুম থেকে উঠে দাঁত মেজে বা না মেজে বলতে শুরু করেন। ফলে আসলে যেহেতু কথার উপর এখনো কোনো জিএসটি নেই, ফলে তিনি সারাদিন নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে, জনসংযোগের ঘাটতি ঢাকতে যা অবান্তর বলে যান, সেগুলোর উত্তর দেওয়া খুব পরিশ্রম সাধ্য ব্যাপার। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন যেতেই পারেন। সুকান্ত মজুমদার, এবং তিনি বলছেন তিনি গিয়েই আগে এটা স্পষ্ট করেছেন এটা রাজনৈতিক নীতি ভাববেন। বলো তো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার গর্ব, বুম্বাদা। তিনি একটা ইন্ডাস্ট্রির একটা ক্যাপ্টেন, ইন্ডাস্ট্রি এতদিন ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই একটা ব্র্যান্ড নেম, একটা ইন্ডাস্ট্রি। তো সেখানে তিনি একটি সম্মানিত হয়েছেন। তো সেখানে যদি কোনো দলের কেউ গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে থাকেন, তো আমরা এর মধ্যে রাজনীতি কেন দেখতে যাবো? তো খবর পেয়ে তো আমি নিজেও সঙ্গে সঙ্গে বুম্বাদাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। আর বুম্বাদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন, আবার মাননীয় মুখ্যমন্ত্রীও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করেন, তার কৃতিত্বের তিনি স্বীকৃতি সম্মান দেয়। ফলে এগুলোর মধ্যে রাজনীতি মেশানোর কোনো মানে নেই। ভোট এলেই কি বিশিষ্টদের মনে পড়ে বেশি করে রাজনীতি? না, আদৌ তা নয়। তৃণমূল কংগ্রেস চিরকাল, তৃণমূল কংগ্রেসের দেখুন, এটা তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। এটা কে বলতেন জানেন? এটা বলতেন প্রণব মুখোপাধ্যায়। উনি প্রথম বুঝিয়েছিলেন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন, অর্থাৎ সমাজের সব অংশের মানুষের একটা ভারসাম্যমূলক মঞ্চ দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এখানে আপনি যদি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি আপনি দেখেন, তাহলে আপনি যদি তৃণমূল কংগ্রেসের প্রথম নির্বাচনের প্রার্থী দেখেন, সেখানে দেখবেন আমলা বিক্রম সরকারের মতো আইএএস, ডক্টর রঞ্জিত পাঁজার মতো ডাক্তার, অজিত পাঁজার মতো আইনজীবী, কোথাও খেলোয়াড়, কোথাও শিক্ষক, কোথাও এখন এমপির মধ্যে রয়েছেন 2009 থেকে শতাব্দী রায়, অর্থাৎ শিক্ষক, চিকিৎসক, অধ্যাপক, গবেষক, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, সমাজের সব অংশের মধ্যে থেকে রাজনৈতিক হোল টাইমারও আছেন, রাজনৈতিক ব্যক্তিও আছেন, তৃণমূল স্তরের মিতালি বাগ এমপি,
ধানের মরশুমে ধান চাষ করে নিজের হাতে। আবার সমাজে অন্য পেশায় যারা আছেন তারাও আছেন। এটা তৃণমূল কংগ্রেসের স্টাইল, কারণ সমাজটাকে যথাযথভাবে প্রতিফলিত করে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই 10 প্রসঙ্গেই রুদ্রনীল, অভিনেতা রুদ্রনীল বলছে যে অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়ি, এবার মিথ্যের পাঁচালে নিয়ে তিনি না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি চলে যান। এগুলো কুরুচিকর কথাবার্তা, কারণ যিনি ঘুরে ঘুরে দল করেছেন, ঘুরে ঘুরে দল করেছেন। এক সময় নাকি ছিলেন ওই ইয়েতে একটু একটু বাম বাম গন্ধ ছিল। তারপর কোন একজন অভিনেত্রী কি অভিযোগ করেছিল, পুলিশ খুঁজতে গেছিল, রবীন্দ্র সদনের স্টেজের পেছন দিয়ে টপকে পালাবার রেকর্ড কার আছে একবার জেনে নেবেন। পরবর্তীকালে তৃণমূলে এসে একটা ওই কি কমিটি বা ইয়েতে মাসে 2 লক্ষ টাকা বেতনের চাকরি করেছে। যেদিন সেটার মেয়াদ ফুরলো তারপর ওর বিজেপির মহত্ব নজরে পড়েছে। যতদিন 2 লক্ষ টাকাটা অ্যাকাউন্টে ঢুকছিল ততক্ষণ কিন্তু বিজেপি ভালো ছিল না, বিজেপি দলটা ছিল কিন্তু ভালো ছিল। তো এখন ফলে রুদ্র খুব ভালো কমেডিয়ান, খুব ভালো কমেডিয়ান, এবং আমার প্যারোডি বা আমার ইয়ে তো খুব ভালো করে, খুবই ভালো করে। লোকের এগুলো ভালো করুক না, কোনো অসুবিধা নেই। যারা নওশাদ সরকার বলছেন যে হুমায়ুন কবির যে মসজিদ বানাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, অনেকে প্রশ্ন করছে কেন প্রশ্ন উঠছে, তার প্রশ্ন করার কারণ এটার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ঘোষণা করেছে সরকারের এই কাজকে আমি সমর্থন করি। বুড়িগঙ্গা নদীর উপর যে সেতু করার প্রস্তাব তিনি দিয়েছেন, এরকমই দরকার। সরকারের এটাই কাজ, ধর্ম পালন করতে গিয়ে কেউ যাতে কোনো রকম বাঙালি ভূমিকা না হয়, সেক্ষেত্রে হুমায়ুন কবির ভারতীয় প্রাণ মসজিদ তাদের প্রশ্ন হয়েছে। না, মন্দির মসজিদ কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য আছে। ধরুন কেউ যদি মসজিদ বানান, কোনো ব্যক্তি তার নিজের জায়গায় বা কোনো প্রাইভেট যে কোনো তিনি তার জায়গায় মসজিদ বানাবেন, আমরা কেন তাকে করবো? যে কোনো মানুষ যে কোনো জায়গায় তার ধর্ম আচরণ করবেন। কেউ কেউ মন্দির করবেন, কেউ মসজিদ করবেন, কেউ গির্জা করবেন, কেউ গুরুদুয়ারা করবেন। যার যার ধর্মের উপাসনা স্থান যে কেউ করতে পারেন। কোনো কোনো জায়গায় আবার সেটাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি হয়ে যায়, সেখানে আবার সরকারের পরিকাঠামো ঠিকঠাক করে সরকার তৈরি করে দেবেন, এ তো মানুষের সুবিধার, ভালো তো এসব। শেষ প্রশ্ন। গতকাল রাজ্য বিধানসভায় মাদ্রাসা সংক্রান্ত যে আইন সংশোধন হয়েছে সেগুলো অগ্নিমিত্রা পালের একটি বক্তব্য নিয়ে সরবরাহ হয়ে হয়েছিল। আজকে কার্যত অগ্নিমিত্রা পালের পাশে দাঁড়িয়ে শ্রীকান্ত মজুমদার মন্তব্য করছেন, এমন অসংখ্য মাদ্রাসার নিদর্শন আমরা দিতে পারি যেখান থেকে জঙ্গি প্রশিক্ষণ পেয়ে বেরিয়েছে। কি বলবেন? দেখুন, যদি শুধু মাদ্রাসাকে আপনি আক্রমণ করতে যান, তাহলে যে সমস্ত ব্যক্তি বিপথে গেছে, হাতে বন্দুক, সন্ত্রাসবাদ, কিন্তু ধর্মে হিন্দু, তাহলে তাদের স্কুল কলেজগুলো একটু দেখুন। একজন সন্ন্যাসিনীও তো একটা সন্ত্রাসবাদী বিস্ফোরণ মালেগাঁও তাতে অভিযুক্ত ছিলেন। ফলে এইভাবে এক বাক্যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই কথাগুলো বিজেপি নেতা নেত্রীরা যে বলছেন না, এটা একদম একটা কুৎসিত ধর্মীয় ভেদাভেদ বিষ ছড়াবার জন্য বলছেন। এবার তাহলে হিন্দু যাদের হাতে বন্দুক উঠেছে, যারা বিস্ফোরণ বা সন্ত্রাসবাদে জড়িত, তাহলে তাদের স্কুল কলেজগুলোকে আপনি কি বলবেন? তাহলে এই দিক থেকে এগুলোকে বিচার করা যায় না, কোনো অবস্থাতেই এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান ধরে বিচার করাটা উচিত। আধার কার্ড তৈরির জন্য অরূপ বিশ্বাসের কাছে একজন মহিলা গেছিলেন। এই অরূপ বিশ্বাস যার নাম্বার দিয়েছিল সেটাকে কুপ্রস্তাব দেওয়া হয়, বারংবার তাকে বিভিন্ন রকমের হেনস্থা করা হয়। সেই পরে এখন থানায় অভিযোগ দায়ের করে, থানা সেই অভিযোগ দিচ্ছে না, এবং রিজেন্টবার্গ থানা কোনো স্টেপ নেয়নি, বলছে শেষ তুলে দিন বা আপনি দেখবেন। অরূপ বিশ্বাস কি বুঝতে পারলাম না। আধার কার্ড তৈরির জন্য অরূপ বিশ্বাসের কাছে এক তরুণী গেছিল। হ্যাঁ, অরূপ বিশ্বাস একজন দলের কর্মীর নাম্বার দেয়, হ্যাঁ। সেই কর্মী মহিলাকে বারংবার হেনস্থা করে। সেই মহিলা এখন থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। কি হেনস্থা করেন? করার মতন ঘটনা ঘটানোর জন্য এটা তো পর্যন্ত নয়। সাদেক ইসলাম এই ব্যক্তিটা। হ্যাঁ, দেখুন, এটা নিশ্চিতভাবে এটা আগে যিনি বলেছেন, মানে যিনি অভিযোগটা করছেন, এখন যেহেতু এই ধরনের একাধিক অভিযোগ বিরোধীরা খুব কোণঠাসা হয়ে আছে, বিরোধীদের হয়ে যারা ডিজিটাল ক্রিয়েটার অমুক তমুক এইসব বাঁদরগুলো ওইসব জালে পড়েছে, ফলে তার পাল্টা ন্যারেটিভ তৈরি করার কোনো খেলা চলছে কিনা, তো সেগুলো তো ক্ষতি আগে দেখতে হবে। কে বলেছেন, কি বলেছেন, আদৌ বলেছেন কিনা, এগুলো একটু আগে সামনে আসুক,
ফোনে বললো, এ কি ফোনে বলেছে? মানে দীর্ঘদিন ধরে তাকে প্রস্তাব দেওয়া হচ্ছিল, তার কাছে গেলেন, আর তাহলে সেটা মানে আগে 19-21 আমি আবার বলছি, বিজেপি বা বিরোধীদের এই ডিজিটাল ক্রিয়েটারের নামে যে কুৎসামূলক অসভ্যতা কিছু লোক করেছে, তার পাল্টা ন্যারেটিভ তৈরি করার জন্য আমাদের কোনো দলের কাউকে টার্গেট করে এই ধরনের জিনিস সাজানো হচ্ছে কিনা, আর বাকিটা পুলিশ দেখবে। তো নিচ্ছে না। কমপ্লেনটাই নিচ্ছে। তাহলে সোশ্যাল মিডিয়ায় উনি দিয়ে দিন, কি আছে? ওনার যদি কিছুই না থাকে, ওখানে গিয়ে যদি শুধু কাঁদতে যান, তাহলে কি করে হবে? ওনাকে তো একটা জিনিস দেখাতে হবে যে ওটা উনি কারোর কথা শিখিয়ে উনি এগুলো করছেন না। আর আমাদের দল নিশ্চয়ই দেখবে কোনো অভিযোগ উঠলে সেই ছেলেটি যার নামে বলছে অ্যাকচুয়ালি কি হয়েছিল। এবার সেটা দেখলে তৃণমূল কংগ্রেস কাউকে গার্ড করতে যাবে না, কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস কাউকে গার্ড করতে যাবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে যা চলছে, যে অ্যান্টি তৃণমূল কয়েকজন ডিজিটাল ক্রিয়েটারের অসভ্যতা নিয়ে তার পাল্টা ন্যারেটিভ তৈরি করার জন্য ছক বেঁধে এই ধরনের জিনিস হচ্ছে কিনা, সেটাও নিশ্চিতভাবে খতিয়ে দেখা দরকার। আর একটা আছে, সেটা হচ্ছে বিধানসভা স্পিকারকে নিয়ে রাজ্যের অনেক মন্ত্রী একটা সমস্যা দেখা গিয়েছে বলে ঘনিষ্ঠ মহল। ঘনিষ্ঠ মহল ঘনিষ্ঠদের বলুক, যার দম আছে সামনে অভিযোগ করবে, উত্তর দেবো। আবার ঘনিষ্ঠ মহল কি ওইসব ভাবে খবর খাইয়ে খবরে রিয়াকশন হয়? দূর। হ্যাঁ, হয়ে গেছে, ধন্যবাদ। ভালো। আছে। আচ্ছা আচ্ছা। 40টা প্রশ্ন আমি তো